প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আমাদের আজকের ভিডিওর টপিক হলো টেনিসন কি ভিক্টোরিয়ান এজের সত্যিকারের রিপ্রেজেন্টেটিভ কি না সেটা প্রমাণ করা। অর্থাৎ তোমরা অলরেডি টাইটেলে দেখতে পাচ্ছ যে টেনিসন ইজ দ্য ট্রু পোয়েট, অথবা রিপ্রেজেন্টেটিভ, অথবা মাউথপিস, অথবা স্পোকসম্যান, অথবা ট্রু ভয়েস অফ ভিক্টোরিয়ান এজ। এইটার ওপরে আমাদের আজকের আলোচনা। এইটা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে অথবা তোমাদের যেই ইয়ারে এই টেনিসন সম্পর্কিত কবিতা রয়েছে সেই ইয়ারে এই প্রশ্নটা প্রায়ই আসে এবং অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন। সো এই জন্য এটা নিয়ে আলোচনা করছি। তো এটার বাংলাটা যদি এরকম হয় যে আসলে টেনিসন কি তার যে এজ ভিক্টোরিয়ান এজ সেটা ট্রু রিপ্রেজেন্টেটিভ কি না, বা সে রিপ্রেজেন্ট করে কি না, তাহলে এটার অ্যান্সার কিন্তু এক লাইনেই হয়ে যায় যে হ্যাঁ, এটা করে। এবং এটা কিভাবে করে? কেননা তার কবিতায় এই ভিক্টোরিয়ান এজের যে বৈশিষ্ট্যগুলি সেগুলি পাওয়া যায়, সুতরাং সে অবশ্যই এই ভিক্টোরিয়ান এজের ট্রু রিপ্রেজেন্টেটিভ। এটা এইভাবে এক দুই লাইনে কিন্তু অ্যান্সার দিয়ে দেওয়া যায়। কিন্তু যখন আমরা এটা ইলাস্ট্রেট করব, যখন আমরা এটা বড় করব, তখন যে জিনিসগুলো আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে প্রথমেই যেটা করতে হবে যে ভিক্টোরিয়ান এজের যে ফিচারগুলি বা ক্যারেক্টারিস্টিক্স কোনগুলি সেগুলি আমাদেরকে জানতে হবে বা আমাদের জানা থাকতে হবে। তো এইটা জানার জন্য তোমরা এই চ্যানেলেরই এই যে লিঙ্কটা আমি দিয়ে রেখেছি, এই লিঙ্কটাতে তোমরা যেতে পারো। এইটাতে তোমরা পেয়ে যাবে। তোমরা youtube.com-এর পরে এই অংশটুকু লিখলেই এই চ্যানেল ভিডিওটা চলে আসবে এবং এই ভিডিওতে তোমরা জানতে পারবে যে ভিক্টোরিয়ান এজের বৈশিষ্ট্য কোনগুলো। তো ভিক্টোরিয়ান এজের বৈশিষ্ট্যগুলি জানার পরে তোমরা যেটা চেষ্টা করবে যে টেনিসনের কোন কোন কবিতাগুলিতে ভিক্টোরিয়ান এজের কোন কোন বৈশিষ্ট্যগুলি পাওয়া যায়, এবং এটা নিয়েই যখন আলোচনা করবে, সেই আলোচনার শেষে গিয়ে তোমরা বলবে যে হ্যাঁ, ভিক্টোরিয়ান এজের এই ফিচারগুলি তার এই কবিতাগুলির মধ্যে রয়েছে, সুতরাং সে হচ্ছে ভিক্টোরিয়ান এজের ট্রু ভয়েস, স্পোকসম্যান, মাউথপিস, অথবা রিপ্রেজেন্টেটিভ, অথবা ট্রু পোয়েট, প্রুভড আর কি। এভাবে আর কি এটা আমরা প্রুভ করব, বা এরকম সাধারণ ভাষায় লিখবে। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমি এইখানে এই যে তথ্যগুলি নিয়েছি নেট থেকে নিয়েছি, বিভিন্ন জায়গা থেকে, এবং সেগুলো তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি জাস্ট। এবং সুতরাং আমি আগেই স্বীকার করে নিচ্ছি এগুলো কোনো কিছুই কিন্তু আমার না। এখন কথা হচ্ছে যে এই জিনিসগুলো আমি খুব সহজ, ছোট এবং সাবলীল ভাষায় বলে যাব, এবং এইখানে যে টেকনিকটা দিয়েছি এই টেকনিকটা যদি তোমরা ফলো করতে পারো তাহলে তোমরা বেশ ভালো একটা মার্কস পাবে এই কোশ্চেনটাতে। সো আমি আশা করবো এইভাবে তোমরা এই টেকনিকটা ফলো করার চেষ্টা করবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে এখানে আমি যে সহজ সরল ভাষা ইউজ করেছি, তোমরা যদি আমার এই ভাষাগুলোই তুমি যে গিয়ে যদি ইংলিশে লিখে আসতে পারো তাহলেই কিন্তু তুমি মোটামুটি মার্কস পেয়ে যাবে। অত কঠিন ভাষা করে না লিখলেও চলবে। আর এরকম সহজ সরল ভাষায় যখন তুমি লিখবে তখন টিচাররা স্বভাবতই মনে করবে যে হ্যাঁ, এই ছেলেটা বা এই মেয়েটা অবশ্যই প্রশ্নটার অ্যান্সার ভালো করে পড়েছে এবং সে বুঝেছে এবং সে তার নিজের ভাষা দিয়ে লিখেছে। এবং যখন বইয়ের ভাষার সঙ্গে মিলবে না তখন কিন্তু মার্কসটা বেশি পাওয়া যায়। তো আচ্ছা দেখো, আমি কিছু কমন ফিচার যেই ফিচারগুলি আসলে এই হচ্ছে ভিক্টোরিয়ান এজের ফিচার এবং একই সঙ্গে এই কবি অর্থাৎ টেনিসনের কবিতার ভেতরে পাওয়া যায়, সেগুলো আমি একটা লিস্ট এখানে দিয়ে দিচ্ছি, তারপর এগুলো আলোচনা করব। দেখো, প্রথমে যেটা রয়েছে যে কম্প্রোমাইজিং ইন পলিটিক্সের যে কম্প্রোমাইজিং সেটা, এরপর রিফাইন্ড কালচার, রিলিজিয়াস লিবারেলিজম, চেকার্ড বাই ডাউটনেস, অর্থাৎ রিলিজিয়াস লিবারেলিজম এটা আর কি দাগ পড়ে যায় এখানে বা ছক কাটা পড়ে এই ডাউটনেসের কারণে। এরপরে সাইন্টিফিক ইন্টারেস্ট, যেটা ইন্টারেস্ট ইন সাইন্টিফিক ডিসকভারি, অর্থাৎ বিজ্ঞানীর যে আবিষ্কার সেই আবিষ্কারের প্রতি ইন্টারেস্ট। এবং অ্যাটাচমেন্ট টু সোশ্যাল ইনস্টিটিউশন, অ্যানসিয়েন্ট ইনস্টিটিউশন, অর্থাৎ প্রাচীন যে রীতিনীতি বা ইনস্টিটিউশন যেগুলো রয়েছে সেগুলোর সাথে যে অ্যাটাচমেন্ট। তারপর সিম্প্যাথি উইথ পভার্টি অ্যান্ড ডিস্ট্রেস, অর্থাৎ দরিদ্রতা এবং ধ্বংস যেই অবস্থা বা হতাশা সেইটার প্রতি যে সিম্প্যাথি। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, ক্রেভড ফর ল অ্যান্ড অর্ডার, ফিলোসফিক্যাল ইভলিউশন, এইগুলো মূলত ভিক্টোরিয়ান এজেরই ফিচার। ভিক্টোরিয়ান এজের ফিচার আমি এর আগে এই ভিডিওতে তোমরা যেটা দেখতে পাবে সেটা হচ্ছে যে ভিক্টোরিয়ান এজের সামগ্রিক ফিচার নিয়ে আলোচনা করা হয়েছে। এবার আমরা যেটা করছি যে এই সামগ্রিক ফিচারগুলোকে আরও ভেঙে টেনিসনের কবিতাগুলোতে কোনগুলি পাওয়া যায় সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি।
আচ্ছা, সো এইগুলো হচ্ছে তোমার এই ভিক্টোরিয়ান এজের ফিচার। তো এই ফিচারগুলো আমরা টেনিসনের কবিতাগুলিতে পাবো। শুরুতেই যেটা আমরা পাবো সেটা হচ্ছে প্যাট্রিয়টিজম অর্থাৎ দেশপ্রেম এবং ন্যাশনাল স্পিরিট। ভিক্টোরিয়ান এজে এই যে আমি যে এখন যে কথাগুলো বলবো এইগুলোই যদি তোমরা ইংলিশে লিখে দিয়ে আসতে পারো তাহলে তোমরা মার্কস পাবে। তো চলো দেখি, আমি একেবারে সহজভাবে বুঝিয়ে দিচ্ছি যে ভিক্টোরিয়ান যে স্পিরিট অর্থাৎ প্যাট্রিয়টিজম, ন্যাশনাল স্পিরিট, এইটা টেনিসনের এই ইউ আস্ক মি হোয়াই দোজ উইল এট এজ এই কবিতাটিতে পাওয়া যায়। এবং এইখানে দেখো একটা কোটেশন দেওয়া আছে, এই কোটেশনটাও তোমরা দিয়ে দিতে পারো এই মানে এই প্রশ্নটা যখন লিখবে, তাহলে দেখবে যে তোমরা ভালো মার্কস পাচ্ছ। তো এটা কিভাবে পাওয়া যাচ্ছে দেখো, যে ভিক্টোরিয়ান এজের যে সময়টা টেনিসন জন্মগ্রহণ করেছিলেন বা লিখেছিলেন, সেই সময়টাতে পলিটিক্যালি মানে খুব রেস্টফুল বা খুব সুন্দর একটা সিস্টেমে কিন্তু ভিক্টোরিয়ান এজটা পার হচ্ছিল। এবং তার কারণে পলিটিক্যাল সেটেলমেন্ট বা পলিটিক্যাল যে স্ট্যাবিলিটি এগুলো থাকার কারণে পুরো দেশটা খুব ভালোভাবে চলছিল। এবং সে ভালোভাবে চলার কারণে সেইখানে দেশপ্রেম ছিল বা ল অ্যান্ড অর্ডারের প্রতি যে সম্মান, রেসপেক্ট সেইগুলো ছিল। এবং সবার ভেতরে একটা ন্যাশনাল স্পিরিট ছিল ভিক্টোরিয়ান পিপুলদের ভেতরে। তো সেই প্যাট্রিয়টিজম এবং ন্যাশনাল স্পিরিট আমাদের টেনিসনের ভেতরেও ছিল, এবং তার কবিতায় আমরা সেই স্পিরিট এবং প্যাট্রিয়টিজম পাই, বিশেষ করে তার এই কবিতাটিতে। এবং যার জন্য আমরা এই বৈশিষ্ট্যের ভিত্তিতে বলতে পারি যে হ্যাঁ, অবশ্যই টেনিসন একটা ট্রু রিপ্রেজেন্টেটিভ অফ হিজ ভিক্টোরিয়ান এজ। এরপরে যেটা আসে সেটা হচ্ছে যে অ্যাটিটিউড টু উইমেন। ভিক্টোরিয়ান এজের যে সাধারণ মানুষ, তারা সবসময় মেয়েদের প্রতি একটু মানে আপাতত দৃষ্টিতে নেগেটিভ চিন্তা ভাবনা করতো। তারা বলতো যে মেয়েদের অত শিক্ষার দরকার নেই, তাদের কাজ হচ্ছে রান্না বান্না করা বা বাড়ির ডোমেস্টিক যে কার্যাবলী সেগুলো পারফর্ম করা। অন্যদিকে ছেলেদের কাজ হচ্ছে বাহিরে গিয়ে কাজ করা, সুতরাং তাদের পড়াশোনা বা অন্যান্য যা কিছু দরকার সমর শাস্ত্র সম্পর্কে তাদের যে পড়াশোনা বা কৃষিকাজ এগুলো সম্পর্কে তাদের পড়াশোনা, বা ম্যানুফ্যাকচারিং যে কাজগুলো সেগুলো সম্পর্কে ছেলেরা পড়াশোনা করবে বা ছেলেরা জানবে। অন্যদিকে মেয়েরা বাচ্চা কাচ্চা লালন পালন করবে, তারা রান্নাঘর সামলাবে, এগুলো করবে। তো এই যে ভিক্টোরিয়ান এজের মানুষদের এই অ্যাটিটিউডটা মূলত এই টেনিসনের একটা কবিতা যেমন দ্য প্রিন্সেস, এই কবিতার ভেতরে আমরা পাই। এবং এই কবিতার বিশেষ করে যে এই চারটা লাইন, এই পাঁচটা লাইন খুবই বিখ্যাত এই এই একই কবিতার এটাও। সুতরাং এই কোয়ালিটির দিক থেকে অর্থাৎ অ্যাটিটিউড টু উইমেনের এই বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা বলতে পারি যে এই ভিক্টোরিয়ান যে এজ, সেই এজের ট্রু স্পোক্সম্যান হচ্ছে এই আমাদের টেনিসন। আচ্ছা, এটা হচ্ছে দ্য প্রিন্সেস কবিতা। এই কবিতার এই লাইনগুলো যদি তোমরা বেশি বড় মনে হয় তাহলে তোমরা এইটা চট করে মুখস্থ করে ফেলতে পারো, বা মুখস্থ না করলেও এইগুলোর প্যারাফ্রেজও তোমরা লিখে দিয়ে আসতে পারো যে এইভাবে যে অ্যাটিটিউড টু উইমেন এইটা টেনিসনের এই কবিতার ভিতরে এইভাবে প্রকাশ পেয়েছে, সুতরাং তাকে বলা যেতে পারে। এবং এটা যেহেতু একটা ভিক্টোরিয়ান এজের ফিচার এবং তার কবিতায় যেহেতু ভিক্টোরিয়ান এজের ফিচার এইভাবে পাওয়া যাচ্ছে, সুতরাং সে হচ্ছে ভিক্টোরিয়ান এজের ট্রু রিপ্রেজেন্টেটিভ। এরপর রয়েছে লাভ, ম্যারেজ অ্যান্ড সেক্স। অর্থাৎ এখানে আমরা ভিক্টোরিয়ান যে ক্যারেক্টারিস্টিক্স, সেই ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী ভিক্টোরিয়ান মানুষরা লাভকে খুব ডিভাইন মনে করত। অন্যদিকে ম্যারেজ যেটা বিয়ের পরের যে ভালোবাসা, সেই ভালোবাসায় তারা বিশ্বাসী ছিল এবং মোরালিটির দিক থেকেও তারা স্ট্রং ছিল। অন্যদিকে সেক্সকে তারা কন্ডেম করতো, অর্থাৎ ইলিগাল গ্র্যাটিফিকেশনের জন্য যে সেক্স, এবং সেটাকে তারা দোষারোপ করতো বা কন্ডেম করতো। অন্যদিকে ম্যারিড লাইফকে তারা আইডিয়ালাইজ করতো বা ম্যারিড লাইফের প্রশংসা করতো। তো এই যে কোয়ালিটিটা, এই কোয়ালিটিটা আমরা এই টেনিসনের দ্য মিলার্স ডটার এই কবিতার ভিতরে পাই, এবং এই কবিতার এই লাইনগুলোর মধ্যে রয়েছে। সুতরাং আমরা বলতে পারি যে টেনিসন হচ্ছে ভিক্টোরিয়ান এজের ট্রু রিপ্রেজেন্টেটিভ। এরপরে যেটা রয়েছে ভিক্টোরিয়ান এজের আরেকটা ফিচার, সেটা হচ্ছে আইডিয়ালাইজ অ্যাকশন অ্যান্ড হেট আইডলনেস। অর্থাৎ ভিক্টোরিয়ান এজের পিপলরা অলসতাকে ঘৃণা করতো এবং তারা কাজের ব্যাপারে অনেক আগ্রহী ছিল। অর্থাৎ তারা বসে থাকতো না এবং তারা সবসময় অ্যাডভেঞ্চার করতে, ভয়েস করতে তারা হচ্ছে চাইতো, তারা নতুন আবিষ্কার করতে চাইতো। সুতরাং তারা বসে থাকতো না, তারা ম্যান অফ অ্যাকশন ছিল, তারা কাজের লোক ছিল। এবং এই যে তার যে কাজের লোক বা ভিক্টোরিয়ান স্পিরিট যেটা বা ভিক্টোরিয়ান যে ক্যারেক্টারিস্টিক, সেটা আমরা
টেনিসনের ইউলিসিস কবিতাটিতে পাই। ইউলিসিস কবিতাটিতে দেখো এখানে অনেক বড় একটা লাইন, মানে এখানে কোটেশন দিয়েছি। তোমরা এতগুলো যদি তোমাদের বেশি মনে হয় তোমরা এই লাস্টের 2 লাইনও দিয়ে দিতে পারো কোটেশন হিসাবে, এবং এটা দিলেও কিন্তু বেশ ভালো প্রকাশ পাবে যে আসলে কি বোঝানো হচ্ছে। তো আমরা যেহেতু এই কবিতার ভেতরে ভিক্টোরিয়ান এই স্পিরিটগুলো পাই, সুতরাং টেনিসন হচ্ছে এই কবিতার রাইটার, সেক্ষেত্রে টেনিসনকে আমরা এই ভিক্টোরিয়ান এজের ট্রু রিপ্রেজেন্টেটিভ বলতে পারি। এরপরে রয়েছে ফ্রাস্ট্রেশন। ভিক্টোরিয়ান যে এজ, সে এজটাকে বলা হয় প্রোগ্রেশনের এজ, অর্থাৎ অনেক বেশি আয় উন্নতি সেই সময় ইংল্যান্ডের, কিন্তু তার ভেতরেও এক ধরনের লোনলিনেস এবং হোপলেসনেস কিন্তু ছিল, এবং সেই যে হোপলেসনেস এবং লোনলিনেস এবং সেটার রেজাল্ট হিসেবে যে ফ্রাস্ট্রেশন, এটা আমরা টেনিসনের মারিয়ানা এই কবিতার ভিতরে দেখতে পাই। এরপরে দ্য লেডি অফ শ্যালট এই কবিতার ভিতরে দেখতে পাই, এবং মারিয়ানার ভেতরে আমরা এই লাইনগুলোতে হচ্ছে আমরা সেই কোয়ালিটিটা দেখতে পাই। এবং এই কোয়ালিটিগুলো যেহেতু আমরা এই টেনিসনের এই কবিতার ভিতরে দেখতে পাই এবং টেনিসন এখানে তুলে ধরেছেন, সুতরাং আমরা বলতে পারি যে এই ফ্রাস্ট্রেশন যেহেতু ভিক্টোরিয়ান এজের ক্যারেক্টারিস্টিক্স এবং এটা যেহেতু আমরা এই মারিয়ানের ভেতরে দেখছি, সুতরাং এই টেনিসন হচ্ছে ভিক্টোরিয়ান এজের রিপ্রেজেন্টেটিভ, এবং তিনি বেশ ভালোভাবে রিপ্রেজেন্ট করেছেন ভিক্টোরিয়ান এজকে। এরপরে রয়েছে স্পিরিট অফ সায়েন্স অ্যান্ড এক্সপ্লোরেশন, অর্থাৎ ভিক্টোরিয়ান এজের মানুষ যারা আছে তারা সবসময় সায়েন্টিফিক যে আবিষ্কার, সায়েন্টিফিক যে যন্ত্রপাতি, এগুলোর যে ডেভেলপমেন্ট, সেগুলোতে তারা বিশ্বাসী ছিল, এবং তারা নতুন নতুন দ্বীপ, নতুন নতুন দেশ তারা আবিষ্কারের নেশায় মত্ত থাকতো। তারা বিভিন্ন ধরনের যুদ্ধ বিগ্রহের মানে সময়ে তারা বিভিন্ন জায়গায় গিয়ে নতুন নতুন দেশ আবিষ্কার করা বা নতুন নতুন দেশকে দখল করা, ইনভেশন করা, এগুলোতে তারা মত্ত থাকতো। সায়েন্সের দিক থেকেও তারা অনেক অগ্রসর ছিল। সো এই দিক থেকে বলা যেতে পারে যে আমরা এই জাতীয় কোয়ালিটি পাই হচ্ছে ইউলিসিস কবিতার ভেতরে, এবং ইউলিসিস সে বলছে যে আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল, আমি ট্রাভেল হতে নিজেকে রেস্টে রাখতে পারি না। আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লেস, আমি একেবারে জীবনের শেষ বিন্দু পর্যন্ত দিয়ে ট্রাভেল করব এবং সব কিছু নতুন নতুন জিনিস আবিষ্কার করা বা মানে যা কিছু নতুন নতুন পাওয়া যায় সেগুলোকে তিনি তুলে আনবেন। সো এই যে সায়েন্টিফিক স্পিরিট এবং এক্সপ্লোরেশন, এইটা হচ্ছে ভিক্টোরিয়ান এজের ফিচার, এবং এই ফিচারটা আমরা ইউলিসিস কবিতায় পাই, এবং ইউলিসিস কবিতা লিখেছেন এই টেনিসন। সুতরাং টেনিসন হচ্ছে এই ভিক্টোরিয়ান এজের একটা ট্রু রিপ্রেজেন্টেটিভ। এরপরে রয়েছে অ্যাটিটিউড টু রিলিজন অ্যান্ড মোরালিটি, অর্থাৎ মোরালিটি নৈতিকতা এবং ধর্ম, রিলিজন এইটার প্রতি যে অ্যাটিটিউড সেটা। তো এটার ক্ষেত্রে অ্যাটিটিউডের ক্ষেত্রে যে এই টেনিসনের অনেক কবিতাই রয়েছে যেগুলোতে মোরালিটি সম্পর্কে অনেক হচ্ছে শিক্ষা তিনি দিতে চেয়েছেন। এরপরে যেটা রয়েছে রিলিজিয়াস যে ব্যাপার স্যাপার, সেই সময় রিলিজিয়াসের ব্যাপারেও অনেক শক্ত মানে একটা অবস্থান ছিল টেনিসনের। কিন্তু ভিক্টোরিয়ান এজের যে প্রোগ্রেশন, যে সায়েন্টিফিক যে প্রোগ্রেশন বা নতুন নতুন ইনভেনশন বা ডিসকভারি, এগুলোর ফলে যেটা হয় যে এক ধরনের স্কেপটিসিজম মানে সন্দেহবাদ চলে আসে এই হচ্ছে রিলিজনের ক্ষেত্রে। অর্থাৎ নতুন নতুন আবিষ্কার করছে মানুষ, ভাবছে ভিক্টোরিয়ান পিপুলরা ভাবছে যে সায়েন্স ধর্ম বলে কিছু নেই, এখানে সব বিজ্ঞান। তো এটার ফলে যেটা হচ্ছে যে ধর্মের প্রতি একটা স্কেপটিসিজম বা ডাউট এটা আসছে, এবং এক ধরনের অ্যাংজাইটি আসছে, আনসার্টেনিটি আসছে, এগুলো আসছে। এবং টেনিসন তখন কি করলেন, তিনি একটা কম্প্রোমাইজ করলেন, তিনি তার রাইটিংয়ের মাধ্যমে সায়েন্স এবং রিলিজনের ভেতরে একটা সম্পর্ক ঘটানোর চেষ্টা করলেন, এবং এই কম্প্রোমাইজকেই বলা হচ্ছে যে ভিক্টোরিয়ান কম্প্রোমাইজ। এবং এই যে কম্প্রোমাইজটা তিনি করেছেন, এইটা আমরা এখানে ইন মেমোরিয়াম যে কবিতাটা, ইন মেমোরিয়াম কবিতার ভেতরে আমরা এই ধরনের একটা কম্প্রোমাইজের কোটেশনে যেখানে পাচ্ছি। সুতরাং আমরা এই দিক দিয়েও বলতে পারি যে ভিক্টোরিয়ান কম্প্রোমাইজ যেহেতু তার কবিতায় রয়েছে, সুতরাং তিনি ভিক্টোরিয়ান এজকে খুব সুন্দরভাবেই উপস্থাপন করেছেন, এবং এই দিক দিয়ে তিনি হচ্ছে এই ভিক্টোরিয়ান এজের ট্রু রিপ্রেজেন্টেটিভ। এবং এরপরে যেটা তোমরা উপসংহারে এই কথাগুলোই লিখবে, যেটা ইন্ট্রোডাকশনে যেটা লিখবে সেটারই একটা শ্যাডো এখানে লিখবে, এবং সেখানে বলবে যে যেহেতু অ্যাবভ ডিসকাশন থেকে আমরা এটা দেখতে পাচ্ছি যে ভিক্টোরিয়ান এজের যাবতীয় যে কোয়ালিটিগুলো সেইগুলো যেহেতু ইউলিসিস তুলে এনেছেন তার কবিতা বা রাইটিংয়ের মাধ্যমে, সুতরাং ইউলিসিস হচ্ছে তার এজের বা ভিক্টোরিয়ান এজের রিপ্রেজেন্টেটিভ, মাউথপিস বা স্পোকসম্যান বা পোয়েট অফ ভিক্টোরিয়ান এজ, মানে এইটা বলে তোমরা শেষ করতে পারো। সো
এই হচ্ছে ভিক্টোরিয়ান এজ এর রিপ্রেজেন্টেটিভ কি না বা ট্রু রিপ্রেজেন্টেটিভ কি না ইউলিসিস, এইটা সম্পর্কিত আলোচনা। আশা করি এই প্রশ্নটা তোমাদের বুঝতে হেল্প হবে আমার এই আলোচনাটা। এবং আমি আবারও বলছি, তোমরা যদি এটা হিস্ট্রিতে আসুক আর যেখানেই আসুক না কেন, তোমরা যদি এই কোটেশনগুলো দিতে পারো, সেটা এক দুই লাইনও দিতে পারো, এত বড় যে মুখস্থ করে দিতে হবে এমন না, এক দুই লাইনও যদি দিতে পারো তাহলে কিন্তু এই একটু করে আলোচনা এবং দুই লাইন কোটেশন, একটু করে আলোচনা এবং দুই লাইন কোটেশন, এভাবে যদি দিতে পারো তোমরা কিন্তু একটু আলাদা মার্কস পাবে, অর্থাৎ একটু বেশি মার্কস পাবে। কারণ এইভাবে কিন্তু লিখবে খুব কম স্টুডেন্টরাই, যারা লিখতে পারবে তারা কিন্তু এইভাবে মার্কসটা বেশি পাবে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আবার এই জাতীয় নতুন কোনো প্রশ্ন নিয়ে আলোচনা করব খুব শীঘ্রই। তো সে পর্যন্ত ওয়েট করতে হবে। সো টিল দেন, আল্লাহ হাফেজ।